নমস্কার আপনাদের সবাইকে। আমরা আজকে অনেক বিশিষ্ট মানুষদের কাছে খুবই 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 গুরুত্বপূর্ণ অনেক কথা শুনলাম। মূল্যবোধের অবক্ষয়, এই বিষয়গুলো আমরা অনেক দিন থেকে শুনে আসি। কি বিষয়টা সেটাও আমরা বুঝতে পারি। আমাদের জন্মদায়ী মা কিন্তু সমাজে নানা কিছুর চাপে পড়ে একসময় ভাগের মা হয়ে যান। আসুন আমরা দেখে নিই কিভাবে হন বা কেনই বা হন। শুভ দাশগুপ্তের কবিতা সমাধান। আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে। আজকাল অবশ্য সবকিছুতেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি। মহা লেবুওয়ালা সাবান, মহা তাজগিওয়ালা শ্যাম্পু, মহা শক্তিধর ডিটারজেন্ট, এইরকম সবই এখন মহা। আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথা চালা দিয়েছে সেটাও ওই রকম মহাই। সমস্যায় পড়লে সবাই যা করে, আমিও তাই করলাম। সমস্যাটা সকলকে জানানোর জন্য একদম ছটফট করতে লাগলাম। প্রথম সেজদাকে ফোন করলাম। সল্টলেকে সেজদার মস্ত বাড়ি, রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল, ছাতে মহার্ঘ বাগান। সেজদা বাড়ি ছিল না। বৌদি ফোন ধরলো। হ্যালো, কে ও ভুম্বল? কি খবর? তুমি তো আর আসোই না। শোনো বৌদি, একটা সমস্যা হয়েছে। জানি অলরেডি শুনেছি, কিন্তু ভুম্বল আমরা তো এবার পঞ্চমীর দিনই চলে যাচ্ছি। জানো, এবার উটি যাচ্ছি। ও ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। কত সিনেমার শুটিং হয়েছে ওখানে জানো তো? উটিতে না মিঠুনের একটা হোটেল আছে। ফোন ছেড়ে দিলাম। মেজদাকে ফোন করলাম। মেজদা অধ্যাপক মানুষ, ঘোরতর বিপ্লববাদীও বটে। গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর। হ্যালো, কে ভম্বল? কি? ও, তোর সেই সমস্যা? হ্যাঁ শুনেছি, বাট আই এম হেল্পলেস। পুজোর পরই আমাদের একটা কনফারেন্স আছে বম্বেতে, তাই এবার আমরা পুজোর ছুটিতে বম্বে যাচ্ছি। একেবারে কনফারেন্স ছেড়ে ফিরবো। এবারটা তো একটু ম্যানেজ করে নে ভুম্বল। ফোন কেটে গেল। আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম। তপতিকে আমি টিপি বলে ডাকি। টিপি, তুই অন্তত আমার সমস্যাটা। ছোটদা প্লিজ, তুই এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না। তুই তো জানিসই গত 3 বছর আমরা কোথাও যেতে পারিনি, ওর তো ছুটিই মেলে না। প্লিজ ছোটদা, এবার আমরা আন্দামান যাচ্ছি। তোর ভাগ্নিরাও খুব নেচে উঠেছে। প্লিজ ছোটদা। ফোন রেখে দিলাম। পাবলিক বুথ, অনেকগুলো পয়সা গচ্চা গেল। বুথ থেকে বেরোতে পাড়ার অনিমেষদার সঙ্গে দেখা হলো। কিরে ভম্বল, এত রোগা হয়ে গেছিস কেন? এখনো চাকরি বাকরি হলো না? তো দাদারা এত সব বিগ শট তো। আমি কিছু না বলে ট্রামে উঠে পড়লাম। তারপর সন্ধ্যের মুখে 18 নম্বর নস্করপালা লেনের মানধাতার গলিতে ঢুকলাম। গলির মধ্যে একটা ভাড়া বাড়িতে ভাঙাচুরা ঘরে আমি আর আমার মা থাকি। আমার মা, আমার মেজদা, বড়দা, সেজদা, তপতি, সবার মা। মা অসুস্থ। মার অনেক বয়স হয়েছে। তার উপর রোগে ভুগে খিটখিটে অধৈর্য। কিছু ব্যবস্থা হলো ভম্বল?
মা বিছানা থেকে জিজ্ঞাসা করলো। আমি হঠাৎই রেগে গেলাম, কেন কে জানে। রেগে গলা চড়িয়ে বলতে লাগলাম, না, ব্যবস্থা হলো না, হবেও না কোনোদিন। পুজোর ছুটিতে সারা পশ্চিমবাংলার লোক বেড়াতে যাচ্ছে, তোমার হাওয়া বদল করা হবে না। তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে, তাদের সবার বাড়ি তালা। পুজোয় তুমি এইখানেই থাকবে, এই 18 নম্বর নস্কর পাড়ার লেনে, এই অন্ধ গলির সাথে ঘরে তুমিও থাকবে, আমিও থাকবো। আমি রান্না করব, তুমি খাবে, তুমি বক বক করে বিলাপ করবে, আমি শুনবো। কলকাতা শুদ্ধ লোক পুজোর ঠাকুর দেখতে বেরোবে, আমি আমার টিউশনির টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব। আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব কেটে যাবে। বলতে বলতে খেয়াল ছিল না, হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝরে কাঁদছে। মা, মা কি হলো? মা উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো জল্লাদের খাঁড়ার দিকে, যেরকম আর্ত চোখে তাকায় বলির শিশু। তারপর দুদিন মার কোনো কথা বলেননি। যদি মনে ছলো ছলো জল দেখা দেয়, কোনে তো কাল ভোরে আমার মা মারা গেলেন। আমি এখন একা। পুজো আসছে, বাতাসে শিউলির সুবাস, দাদারা বোনেরা সবাই ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তিভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে। আমি মার শূন্য খাটে একা বসে আছি। একতলার এই ছোট্ট ঘরটায় কেমন যেন মায়ের গায়ের গন্ধ। পুজো আসছে, মা 18 নম্বর নস্কর পাড়া ছেড়ে একটু হাওয়া বদল করতে যেতে চেয়েছিল। এখন শরতের হাওয়ায় হাওয়ায় শুধু মায়েরই গায়ের গন্ধ। নমস্কার।